আজকে কেন ঘরে ঘরে ব্যথা যন্ত্রণা, আজকে কেন আমার ক্লিনিকে যত পেশেন্টরা আসেন তার মধ্যে ব্যথা যন্ত্রণার পেশেন্ট একদম নিয়মিত, যেমন কিছু চাকরিতে সংরক্ষণ থাকে না, তেমন আমার ক্লিনিকেও কিছু পেশেন্ট থাকবেনই যাদের পিঠে কোমরে ঘাড়ে হাতে পায়ে যন্ত্রণা থাকবে। এবং যখন আমরা তাদের এক্সরে করাবো বা বোন ডেন্সিটি টেস্ট করাবো বা রক্তে ভিটামিন ডি মাত্রা নির্ধারণ করব বা ক্যালসিয়ামের মাত্রা নির্ধারণ করব, তখন দেখব যে তাদের ইদার অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস অথবা অস্টিওপোরোসিস এই ধরনের সমস্যা এসে গেছে। তো আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে আজকে কি মানে এরকম একটা ভবিতব্য ধরে নিতে হবে 30-40 এজ 40 পেরোচ্ছে মানে তার হাঁটুতে ব্যথা, তার জয়েন্ট পেন, এটাই তার উঠতে বসতে অসুবিধে। মানে আমরা বাঙালি আমাদের একটা মোটামুটি থাকবে যে আমাদের 50 পেরোচ্ছে বা 40 পেরোচ্ছে মানে জয়েন্ট পেন আসবেই আসবে। কিন্তু সময় থাকতে যদি আমরা এটাকে আটকাবার চেষ্টা করি, আমরা যদি আজকে আমাদের বৃহত্তর পরম্পরা পরিবারের সবাইকে বোঝাবার চেষ্টা করি যে এই হাড়ের যত্ন কি করে আমরা নিতে পারি, কি করে একটা আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে আমরা একটা মজবুত মেরুদণ্ড উপহার দিতে পারি, একটা মজবুত স্কেলিটন উপহার দিতে পারি যেখানে সহজে ব্যথা যন্ত্রণা আসতে পারবে না, হাড়ের সমস্যা আসতে পারবে না, একটা মজবুত হাড় কীভাবে পাওয়া সম্ভব। দেখুন একটা না অনেক কিছু আছে যে জিনিসগুলোর সাথে হয়তো আমি অনেকটা একমত নই। যেমন যে বেশি বয়স মানেই বোধ হয় দুর্বল হাড়, ওটা সম্পূর্ণ ভুল। কম বয়সেও দুর্বল হাড় হতে পারে, বেশি বয়সের দুর্বল হাড় নাও হতে পারে, ইটস ডিপেন্ডস। বেশি বয়স মানে কারোর যে হাড় দুর্বল হবে এরকম ব্যাপার নেই। সূর্য পূর্ব দিকে ওঠে বা পশ্চিম দিকে অস্ত যায় মানেই এই নয় যে কারোর 65 বছর বয়স হচ্ছে মানেই তার অস্টিওপোরোসিস হবে। অস্টিওপোরোসিস কম বয়সেও আসতে পারে। আবার আমি এমনও দেখেছি 80 ইয়ার্স এজ তার হাড়ের স্ট্রাকচার বা বোন মাস ডেন্সিটি যথেষ্ট ভালো। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমাদের একটু এই জায়গায় আমাদেরকে একটু অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে, সেটা হচ্ছে যে আলটিমেটলি বোন হচ্ছে লিভিং টিস্যু, বোন নিজে নিজে রিপেয়ারিং করতে পারে। অর্থাৎ হাড় হচ্ছে একটা জীবন্ত কলা বা টিস্যু যেটা নিজে নিজেকে রিপেয়ার করতে পারে, নিজে নিজে ড্যামেজ কন্ট্রোল করতে পারে। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এক্ষেত্রে বোঝা উচিত যে হাড়ের ঠিক সমস্যাটা কোন জায়গায় স্পেসিফিকভাবে, এটা না বুঝলে কিন্তু মুশকিল। আজকে আপনি শুনলে অবাক হবেন যে আজকে সমস্যা অনেক রকমভাবে আসে। ধরুন আজকে ডায়েটের ফ্যাশনে চলে এসছে ডিম খাবেন কুসুম খাবেন না। কেন কুসুম খাবেন না আসবো আলোচনা, তার আগে দেখবো কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম লাভপুর থেকে বলছি। কি নাম? আমার নাম তরুণ কুমার সরকার, মানে চাটার্জি সরকার। আচ্ছা বলুন। আমি আপনার ওই কোমর আর হাঁটুর ব্যথায় প্রায় 10-15 বছর থেকে ভুগছি। আমি ডাক্তার দেখিয়েছিলাম স্পন্ডেলাইটিস। আপনি যখন 10-15 বছর ধরে ভুগছেন আপনার নিশ্চয়ই এমআরআই সিটি বা এক্সরে এগুলো তো হয়েছে? হ্যাঁ এগুলো হয়েছে। তো এগুলো পাঠান আমাকে একটু, এগুলোকে পাঠিয়ে দিন। এগুলো পাঠিয়েলে আমাদের এক্সপার্ট টিম থেকে দেখে আপনাকে অ্যাডভাইস করবে যে আপনি কবে কোথায় কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পাবেন। সেই মতোভাবে আপনি আসবেন, যে মাসে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আমি চেষ্টা করব অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান এবং আমাদের বংশ পরম্পরার গবেষণা অভিজ্ঞতার পক্ষ থেকে আপনাকে যদি সুফল এনে দেওয়া যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো দিদি, আমি একটু জোরে হবে আওয়াজটা। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ননি বলছি। হ্যাঁ চট করে বলুন। হ্যাঁ কোথা থেকে? কোথা থেকে? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ। হ্যাঁ বলুন। বললাম আমার হাড়ের জয়েন্ট গুলো যে আছে, মানে যেমন হাঁটুর জয়েন্ট, আঙ্গুলের যে জয়েন্ট গুলো মানে ব্যান্ড যে জায়গাগুলো সেগুলোতে ব্যথা হয়, ফুলে যায়, সেই জায়গাগুলোতে ব্যথা হয়। তো শীতের দিনে আগে ব্যথাটা। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ব্যথার সাথে কি মাঝে মাঝে ফুলে যায় জায়গাগুলো? না না না, ফুলে না। ফুলে না। আপনার বয়স কত? 56। গরমকালে কম থাকে, শীতকালে বাড়ে? হ্যাঁ শীতকালে তো বাড়তো, কিন্তু এখন গরমকালেও ব্যথাটা থেকে যাচ্ছে। সেটা আপনি ব্লাডের আরএ ফ্যাক্টর, এসও টাইটার, সেরাম, ইউরিক অ্যাসিড এই তিনটে রিপোর্ট করে আমাকে পাঠান। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, কাকলি পাল। হ্যাঁ বলুন। বলছি আমার মানে 14 মাস আগে মানে পড়ে গিয়ে ঠিক জল হয়ে গেছিল। তো
তো হিপ জয়েন্ট তখন অপারেশন হয়েছিল কিন্তু সেটা সাকসেস হয়নি। তো আবার 14 মাস এই বিছানায় ছিলাম। আবার রিসেন্ট আমার সার্জারির অপারেশন হয়েছে, তো পুরো হিপ রিফ্লেক্ট হয়েছে। এখন আমি সুস্থ, মোটামুটি সব হাঁটছি, সবই করছি। একটা শুধু সমস্যা হচ্ছে আমার প্রথম কোমরে যন্ত্রণা হচ্ছে। আপনি রিপোর্টগুলো পাঠিয়ে দিন আমাকে, এন্টায়ার দুটো অপারেশনের পেপার, তার সাথে ওখানে যা যা হয়েছে সিটি এমআরআই সব ধরে আমাকে পাঠিয়ে দিন। আমার নাম্বার যাচ্ছে ওখানে 9830339339, ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, আমি দেন আপনাকে অ্যাডভাইস করব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুন্দরবন থেকে গৌতম বলছি। বলুন গৌতম। আর সমস্যা শারীরিক খুব অসুস্থ মতো, এই জন্য সুন্দরবনে কোথায় কবে চেম্বার করবে সেই জন্য একটু সমস্যা, ডাক্তারবাবুকে একটু দেখানোর জন্য খুব রিকোয়েস্ট করছি। এবার সুন্দরবনেও চেম্বার করতে হবে, তাই তো? হ্যাঁ বেশ, ঠিক আছে, আমি নোট রাখছি, সঙ্গে থাকুন। রুবি হসপিটাল আছে কলকাতার কাছে, রুবির মোড় যেটাকে বলা হয়, ওর পাশে আমার ক্লিনিক আছে। একদম ওখান থেকে একটুখানি আপনি এক্সপার্ট নিয়ে কথা বলুন, কসবার মুখে একদম আমার ক্লিনিক, ওখান থেকে ঢিলছোলা দূরত্বে আপনি ওখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। বোন মাস যেটা আমাদের বলা হয় খুব ইম্পর্ট্যান্ট, হাড়ের ঘনত্ব। এই হাড়ের ঘনত্ব কিন্তু গবেষণা বলছে সব থেকে পিক নেয় 20 আর 30-এর মাঝামাঝি সময়, অর্থাৎ 24, 25, 26 এই বয়সটাতে হাড় সব থেকে মজবুত হয়ে ওঠে। এবং আপনি শুনলে অবাক হবেন যে হাড়টা যে ওই সময় সব থেকে বেশি মজবুত হয়, দেখবেন বলা হয় যে বয়সকালে যখন যার হাঁটুর হাড় ক্ষয়ে গেছে তখন তাকে ক্যালসিয়ামের বড়ি খাওয়াও। কিন্তু আপনাকে বলে রাখি, ক্যালসিয়াম খাওয়ানো সব থেকে উচিত, আমরা ডাক্তারবাবুরা বলি, 9 থেকে 18 বছরের বাচ্চাদের। 9 to 18 তার গ্রোথ স্টেজ, তাকে কিন্তু ক্যালসিয়াম দেওয়া সব থেকে বেশি প্রয়োজন। এবং তাকে কত করে ক্যালসিয়াম দেওয়া উচিত? প্রত্যেক দিন অন্তত পক্ষে 1300 mg করে ক্যালসিয়াম দেওয়া উচিত। এটাকে সিনথেটিক দেওয়া উচিত নাকি না বাই ফুড দেওয়া উচিত? যদি বাই ফুড সে না নেয় তাহলে সিনথেটিক তাহলে ওরালি দিতে হবে, কিন্তু তার এটা রিকোয়ারমেন্ট, তাকে এটা দিতে হবে। এবার ক্যালসিয়াম কিসে আছে? ওই যে বললাম, ডিম খাচ্ছি কুসুমটা ফেলে দিচ্ছি, কিনা কুসুম খেলে নাকি কোলেস্টেরল, কুসুম খেলে নাকি ওজন বাড়বে। তো আলটিমেটলি জেনে রাখবেন, ওই ভিটামিন জেনে রাখুন, ওই ক্যালসিয়ামের আধার কিন্তু ডিমের কুসুমটা, সালমান মাছ, দই, টক দই, এগুলো কিন্তু হচ্ছে জেনে রাখুন টুফু, এগুলো কিন্তু জানুন ক্যালসিয়ামের আধার। এবার এগুলো যিনি খাবেন না, যিনি মনে করবেন আমি তো দই খাবো না, আমি তো টুফু খাবো না, সালমান খান কি জিনিস, সালমান মাছ কি জিনিস আমি জানি না, তাহলে তাকে তো আলাদা করে খেতে হবে, কিছু করার নেই। আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট খাবেন, আপনার রক্তে একটুও ক্যালসিয়াম বাড়বে না। কি বলছেন ডক্টর সেন? ক্যালসিয়াম খাবো, ট্যাবলেট খাবো, ক্যালসিয়াম খেতেও বলছেন যে সিনথেটিক যদি ওরালি দিতে হবে। ওরালি ক্যালসিয়াম খেলে ক্যালসিয়াম বাড়বে না। আমি যদি মনে করি ক্যালসিয়াম আমি খাবো আর ব্লাডে ক্যালসিয়াম বাড়তে শুরু করবে, এটা ভুল। ক্যালসিয়াম আমি খাবার পর আরও অনেকগুলো শর্ত থাকে, যে শর্তে তবেই কিন্তু আমাদের হাড় মজবুত হতে পারবে। যেমন হচ্ছে ওই ক্যালসিয়ামের সাথে থাকতে হবে ভিটামিন ডি। ভিটামিন D3 যদি না থাকে তাহলে কিন্তু আমার ক্যালসিয়াম আমার শরীরে লাগবে না। এই ভিটামিন ডি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যে ভিটামিন ডি থাকে ডিমের কুসুমে, যে ভিটামিন ডি থাকে সকালের সূর্যের আলোতে। সুতরাং এই যে ভিটামিন ডি, একদিকে যেমন কিন্তু আপনার হাড়ের মজবুতি করছে, আপনার ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে হাড় অবধি পৌঁছে দিয়ে মজবুত একটা আপনার স্কেলিটন বা মজবুত একটা বনি স্ট্রাকচার গিফট করছে। সেই ভিটামিন ডি কিন্তু অবশ্যই লুকিয়ে আছে সূর্যের সকালের আলোতে, লুকিয়ে আছে ডিমের কুসুমে, লুকিয়ে আছে সেই সালমান মাছে। আলটিমেটলি আপনাকে কিন্তু বলতে হবে, বুঝতে হবে একটা জিনিস, যদি এবার বলি বয়স্কদের কথা, যদি আপনার বয়স হয়ে যায় 50+, তখন কিন্তু সায়েন্স বলছে আপনাকে প্রত্যেক দিন ন্যূনতম 1200 mg 1200 mg পার ডে ক্যালসিয়াম ইনটেক করতে হবে। এটা কিভাবে সম্ভব? ফর্টিফাইড মিল্ক, কঠিন শুনতে লাগছে। ফর্টিফাইড মিল্ক হচ্ছে গরুর দুধ, সয়ার দুধ, এই ধরনের জিনিসগুলো গুগলে সার্চ করলে যে কেউ বলে দেবে ফর্টিফাইড মিল্ক। ফর্টিফাইড মিল্ক কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ। এগুলো আমরা ডাক্তারবাবুরা জানি, আমরা বলবার চেষ্টা করি। এই ভিটামিন ডিটা এত বেশি প্রয়োজনীয় আমাদের জীবনে, সেটা হচ্ছে ভিটামিন ডিটা আমাদের হার্টকেও প্রোটেকশান দেয়। শুধু যে এটা আমাদের
ক্যালসিয়ামকে নিয়ে গিয়ে হাড়ের মধ্যে হাড়কে মজবুত করছে তা নয়, এটা কিন্তু আমরা তার জন্য হাইড্রক্সি ভিটামিন D25H করতে দিই। এই ব্লাড টেস্টটা ভীষণ প্রয়োজন আজকাল SPF-এর যুগে, আর রোদ্দুর দেখলেই বাইরে না বেরোনোর যুগে ভীষণ রকম প্রয়োজন। কিন্তু অল্প সকালের একটু রোদ্দুর স্কিনে নেওয়া ভীষণ রকম প্রয়োজন। আলটিমেটলি এই জায়গাটা কিন্তু মেনটেন করতে হবে, তা নাহলে কিন্তু বিপদ। সেকেন্ড যেটা বলবে, যদি ভিটামিন ডি আপনার ডেফিসিয়েন্সি হয়, কতই ডেফিসিয়েন্সি আপনি পাড়া ল্যাবরেটরিতে নিজে টেস্ট করে দেখুন। যদি আপনি জয়েন্ট পেন থাকে নিজে টেস্ট করবেন। কী টেস্ট করবেন, কত নর্মাল রেঞ্জ আমি এক্ষুনি বসে বলে দিচ্ছি। ভিটামিন ডি হাইড্রক্সি 25H এই ব্লাড টেস্টটা করুন। করলে যদি দেখেন যে আপনার 20-র নিচে আছে, 20-র নিচে 20-র নিচে আছে, আপনি বুঝবেন আপনার ভিটামিন ডি কম আছে। ভিটামিন ডি কম থাকলে আপনার শুধুমাত্র হাড়ের ক্ষতি হবে না, হাড় থেকে শুরু করে আরও অলরেডি মাল্টিপল সমস্যা আসবে শরীরে। আপনি আপনার হাড়কে ভিটামিন ডি যদি কম থাকে কি বিপদ হতে পারে। ক্যালসিয়াম যদি আমরা খেলাম, ভিটামিন ডি যদি না থাকে তাহলে কিন্তু ইন্টেস্টাইন ওটা অ্যাবজর্বই করবে না। আচ্ছা, শরীরে ভিটামিন ডিও থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে, অ্যাবজর্বই করবে না। আর যখন ভিটামিন ডি অ্যাবজর্ব করছে না ক্যালসিয়ামকে, ভিটামিন ডির কাজ হচ্ছে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামটাকে নিয়ে গিয়ে হাড়ের গায়ে আটকানো, স্টিকারের মতো, বোঝার সুবিধার জন্য বলছি। এবার ভিটামিন ডি নেই বা কম আছে মানে ক্যালসিয়াম ইউটিলাইজেশন নেই, সে হাড়ের গায়ে পৌঁছতে পারলো না। আপনি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছেন, এপার থেকে ওপারে যাবেন, নৌকোটা আপনাকে নিয়ে যাবে এপার থেকে ওপারে। নৌকোটা হচ্ছে ভিটামিন ডি আর আপনি ক্যালসিয়াম। আপনি এপার থেকে ওপারে যেতেই পারবেন না যদি ভিটামিন ডি না থাকে। আপনি এত ক্যালসিয়াম বড়ি খাবেন, কোনো কাজ হবে না। তো খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটার উপর না বললে নয়, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলি, সেটা হচ্ছে হাড়ের সবথেকে বড় শত্রুকে জানেন? হাড়ের সবথেকে বড় শত্রু হচ্ছে মিষ্টি। মিষ্টি যারা না এই রাত্রে খেয়ে উঠে একটা রসগোল্লা ছাড়া চলবে না, একটা সন্দেশ ছাড়া চলবে না, এই যে বাঙালিদের একটা বয়সের পর এই মিষ্টি প্রীতি কিন্তু তাদের অস্টিওপোরোসিসের মতো সমস্যা করে দেয়, যেখানে শরীরের বড় হাড়গুলো কিন্তু ঝাঁঝরা হয়ে গিয়ে মানে তারা এমনও হয়ে যায় ভেঙে গেলে আর জোড়ে না। এই মিষ্টি প্রীতি শুধুমাত্র ডায়াবেটিসের ক্ষতি করছে বা আমাদের অন্য সমস্যা ক্ষতি করছে তা নয়, এই মিষ্টি কিন্তু সুগার কিন্তু আমাদের অপূরণীয় ক্ষতি করছে কিন্তু আমাদের হাড়েরও। তো খুব গুরুত্বপূর্ণ, মিষ্টি খেলে কি ক্ষতি হয়, কেন মিষ্টি খেতে আমি বারণ করছি? সবাই বলেন ডাক্তারবাবু মিষ্টি খাওয়া বারণ, আপনি লাইভে আসা মানে তো 10টা জিনিস বারণ বলবেন। তো মিষ্টি খাওয়া বারণ কি শুনলে আঁতকে উঠবেন আপনি। আমাদের শরীরে শুধু ক্যালসিয়াম উপকারী তা নয়, ম্যাগনেসিয়ামও তো উপকারী। মিষ্টি খেলেই সেই মিষ্টির কাজ হচ্ছে আমাদের টয়লেটের সাথে আমাদের শরীর থেকে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামকে শরীর থেকে চেঁচে ধরে বার করে দেওয়া। বাবা, ভাবতে পারছেন আপনারা? আপনি মিষ্টি খাচ্ছেন, আপনার শরীরে গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম টয়লেটের সাথে শরীর থেকে বার করে দিচ্ছে এই মিষ্টি। শুধু তাই নয়, ইন্টেস্টাইন থেকে আপনার যে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয়ে রক্তে গিয়ে হাড়কে মজবুত করবে, মিষ্টি বলছে আমি এসে গেছি, তোকে আর অ্যাবজর্ব হতে দেবো না, ওখান থেকে তাকে রিজেক্ট করে দিচ্ছে। মিষ্টি আপনার ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনেও অনেক ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে। খাবেন মিষ্টি রাত্রে শোয়ার সময়। এবার বুঝতে পারছেন কেন আমাদের ব্যথা যন্ত্রণা লেগে থাকে হাড়, কোমর, ঘাড় সর্বত্র? জানেন যারা স্মোকিং করেন তাদের অস্টিওপোরোসিস হওয়ার প্রবণতা কত বেশি? জানেন যারা অ্যালকোহল খান তাদের কেন তারা একটা বয়সে গিয়ে হাঁটাচলা করতে গেলে যন্ত্রণায় কাতর হয়ে ওঠেন? কারণ অ্যালকোহল, স্মোকিং প্রত্যেক মুহূর্তে কিন্তু আপনার হাড়ের ক্যালসিয়াম ডিপোজিশনকে বাধা দিয়ে চলেছে। এটা আমি বলছি না, এটা সায়েন্স বলছে, রিসার্চ বলছে। বাঁচুন, মানুষের মতো করে বাঁচুন। এমনিতেই আমাদের অসুখের শেষ নেই, আর কত অসুখ নেবেন শরীরে। এগুলো খুব প্রয়োজন। মিষ্টি, রুটি, তারপরে এদিকে হচ্ছে আপনার অ্যালকোহল, এদিকে হচ্ছে আপনার সিগারেট, স্মোকিং, কি হবে করে? তার চাইতে করুন না। সায়েন্স বলছে আপনি যদি একটুখানি এক্সারসাইজ করেন, নিদেন পক্ষে যদি আপনি সিঁড়ি দিয়ে একটু ওপর নিচ করেন, নিদেন পক্ষে যদি একটু আপনি কার্ডিও করেন, আপনি জানেন সায়েন্স বলছে বোন ডেন্সিটি আপনার হাই হবেই হবে। আর বাদ বাকি সব কিছুটা নিয়ে আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন তো রয়েছি প্রতি মুহূর্তে আপনাদের সাথে, আপনাদের পাশে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নতুন আঙ্গিকে রিপ্রেজেন্ট করবার জন্য।